গ্রামে ঢোকার আগে ছিল একটা বিশাল বড় বাজার। সকাল সকাল সে বাজার ছিল খুব ব্যস্ত। সেখানে বহু লোকের সমাগম আর কেনাকাটা বেশ কদমে চলেছে। ওরে ওরে, নিয়ে যাও তাজা সুস্বাদু ফল, আপেল থেকে পেয়ারা, চিনির মতো মিষ্টি, এমন সুস্বাদু ফল এই তল্লাটে কোথাও পাবে না। নিয়ে যাও। এমন সময় এক যোগিনী মা সেই বাজারের পথ ধরে সেখানে আসে। তার সাথে ছিল একটা গরু আর একটা ছোট্ট টুনি পাখি। রাসেলের ফলের দোকানের সামনে যোগিনী মা এসে দাঁড়াতেই, আরে সকাল থেকে তো বেচা কিনা হয়নি আর তুমি ভিক্ষা করতে চলে এলে? আরে যাও, এখানে হবে না। ভিক্ষা নয় রে, আমি যা নিতে এসেছি তার দাম দিয়ে কিনে নিতে এসেছি, তুই চিন্তা করিস না। বলো কি নিবে বলো। এখন ফলের দাম কিন্তু খুব চড়া, আর এক পয়সাও কিন্তু কম হবে না কিন্তু। তুই এই সমস্ত ফল তুলে আমার গরুটার পিঠে তুলে দিবি। এই সমস্ত ফল? তুমি কি সত্যি এই ফলের দাম দিতে পারবে তো? কোনো ভণ্ডামি করবে না তো? হ্যাঁ পারবো, এই ফলের যা দাম তার থেকে তোকে আমি বেশি দিব। এই কথা বলে যোগিনী মা একটা লাল পটলি বের করে রাসেলের হাতে দেয়, আর সেটা দেখে রাসেলের চোখ তো ছানা পড়া হয়ে যায়। তাতে ছিল বেশ কিছু সোনার টুকরো। সে আর কোনো কথা না বলে সমস্ত ফল বস্তায় ভরে গরুটার পিঠে চাপিয়ে দেয়। যোগিনী মা, সমস্ত ফল পিঠে চাপিয়ে দিয়েছি। আর যোগিনী মা সেখান থেকে বেরিয়ে পাশের দোকানে একইভাবে বস্তা বস্তা মুড়ি আর বাতাসা কিনে গরুর পিঠে চাপিয়ে দেয়। বাবা, যোগিনী মা এসব জিনিস নিয়ে কি করবে? একা তো এসব খেতে পারবে না। তখন তার পাশে থাকা টুনি পাখি তাকে বলে, আমাদের যোগিনী মা খুব দয়ালু, আশেপাশে জঙ্গলের অবস্থা তো খুবই খারাপ। কাঠুরিয়ারা গিয়ে গাছ সমান কেটে নিয়েছে, গাছে মধু পেড়ে নিয়েছে, গাছে ফলও পেড়ে নিয়েছে, পশু পাখিরা তো না খেয়ে মরছে। তাই যোগিনী মা এই ফলগুলি সমস্ত জঙ্গলের পশু পাখিদের খাওয়া দেবে। আর মুড়ি আর বাচ্চা, যত গরিব অনাথ বাচ্চা আছে তাদের জন্য। বুঝতে পেলেন আপনি? ওরে বাবা, এই টুনি পাখি দেখছি কথাও বলতে পারে। ঠিক তখনই যোগিনী মা পাশের দোকান থেকে বেরিয়ে হাতের ইশারায় টুনি পাখিকে বলে, যা টুনি, তুই আর ভোলা মিলে জঙ্গল পশু পাখিদের আর অনাথ বাচ্চাদের এইসব খাবার দিয়ে আয়। আর আমার অনেক কাজ পড়ে আছে, আমি গুহায় যাচ্ছি। তারপর টুনি আর ভোলা পাশের জঙ্গলের দিকে চলে যায়। আর যোগিনী মা সেই পথ ধরে গুহার দিকে ফিরে আসে। আর এদিকে রাসেল মনে মনে ভাবে আর বলে, এই যোগিনী মা এত সোনা পেল কোথা থেকে? তবে কি গুপ্তধনের সন্ধান জানে? আর এখন মনে হয় সেদিকেই যাচ্ছে। না, আমাকে যোগিনী মার পিছু নিতে হবে। এই কথা বলে রাসেল যোগিনী মার পিছু নিতে থাকে। কিছু দূর গিয়ে রাসেল দেখতে পায় যোগিনী মা হাঁটতে হাঁটতে এক বাগানের সামনে আসে। সেখান থেকে মরা জীবজন্তুর হাড়, মাছের কাঁটা, মরা ব্যাঙ সমস্ত কিছু তুলে থলিতে ভরে নেয়। এরপর কিছু দূর গিয়ে সে একটা গুহার মধ্যে প্রবেশ করে। এত ঘন জঙ্গলে এমন এক গুপ্ত গুহা, তবে কি এর ভিতরেই রয়েছে সেই গুপ্তধন? না, এখন গিয়ে ফিরে যায়, গিন্নিকে গিয়ে সবটা জানায়। আমার গিন্নি তো খুবই বুদ্ধি, সে একটা ঠিকই মতলব খুঁজে বার করবে। রাসেল সেখান থেকে ফিরে এসে সোজা বাড়ি চলে যায়। তারপর গিন্নিকে ডেকে সে বলে, গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মারণ, সকাল সকাল সারের মতো চিল্লাছে কেন? রান্নাঘরে তো হাজারটা কাজ পড়ে আছে নাকি? তা হাতে কি এনেছে শুনি? আর এত সকাল সকাল চলে আরে যে বিক্রি বাটা কি লাফে উঠেছে নাকি? কি শুনতে পেলে? ওঠেনি, এই না দেখো আমি কি এনেছি। তারপর রাসেল সেই পটলিবতী সোনার টুকরোগুলো রাধিকাকে দেখায়।
আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে রাধিকা বলে, কি বলছো গো গুপ্তধন? তা তুমি গুহার ভিতর না ঢুকে বাড়ি ফিরে এলে কেন? হঠাৎ করে গুহার ভিতরে ঢুকে গেলে হবে নাকি? একটা বুদ্ধি বের করে তো যেতে হবে। তুমি একটা চটপট একটা বুদ্ধি বার করো তো। জানি জানি, যা করার আমাকেই করতে হবে। তোমার মাথা তো কোনো বুদ্ধিই নেই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো, এদিকে এসো। এর পরের দিন সকালবেলা রাধিকা, কেউ আছো নাকি গো? আমাকে খেতে দাও না গো, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমাকে খেতে দাও না গো, আমাকে জল দাও না গো। রাধিকার এই কান্নার আওয়াজ শুনে যোগিনী মা গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসেন আর বলেন, কে তুই? এভাবে কাঁদছিস কেন? আর এই গুহার সন্ধান তুই কিভাবে পেলি? আমার নাম রাধিকা, আমি ওই পাশের গ্রামে থাকি। বিয়ের 5 বছর হয়ে গেল, আমার কোনো সন্তান হয়নি, তাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আর আমাকে খুবই মারধর করে। আর আমার সব গয়নাগাটি খুলে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি জঙ্গলে এসে পৌঁছই আর দূর থেকে এই গুহাটি দেখতে পাই। আমি 2 দিন ধরে কিছু খাইনি মা, আমার দুটো খেতে দাও। ঠিক আছে, আমি তোর জন্য খাবার নিয়ে আনছি, খাবার খেয়ে তুই এখান থেকে চলে যাবি। মা গো, আমার যে কোনো যাওয়ার জায়গা নেই, তোমার কাছে রাখো আমায় মা, আমি তোমার সব কাজ করে দেব, দিন রাত আমি তোমার সেবা করে যাব, আমাকে শুধু ঠাই দাও মা। যোগিনী মা রাধিকার কথায় রাধিকাকে রেখে দেয় আর রাধিকা বাড়ির সব কাজ করে আর যোগিনী মার খুব সেবা যত্ন করে। আর সে আস্তে আস্তে যোগিনী মার অনেক বিশ্বাস অর্জন করতে থাকে। আসলে রাধিকা কাজ করার ধান্দায় সে গুপ্তধনের সন্ধান খুঁজতে থাকে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন, আজকে অমাবস্যা, আজকে রাতে আমি এক যজ্ঞে বসবো। প্রতি অমাবস্যাতে আমি যজ্ঞে বসি আর তার জন্য আমার অনেক জিনিসের প্রয়োজন। রাধিকা, তুই গিয়ে সামনের ভাগার থেকে যত জীবজন্তুর মরা হাড়, মাছের কাঁটা আর মরা ব্যাঙ পাবি সব কুড়িয়ে নিয়ে আনবি। আর শোন, ভোলাকে সাথে নিয়ে যাবি। যোগিনী মায়ের কথা মতো রাধিকা জঙ্গলের পথ ধরে ভোলাকে সাথে নিয়ে এগিয়ে যায় ভাগাড়ের দিকে। আর সেখানে গিয়ে রাসেলের সাথে সে লুকিয়ে দেখা করে। কে গো গিন্নি, কোনো গুপ্তধনের সন্ধান পেলে? আর গুপ্তধন? ওই বুড়ি যে যজ্ঞের গুপ্তধন কোথায় লুকিয়ে আছে কেই জানে। আজকে যেন উনি কি যেন একটা যজ্ঞে বসবেন, তার জন্য নাকি মরা ব্যাঙ, জীবজন্তুর মরা হাড়, মাছের কাঁটা এইসব লাগবে। ওনার জন্য কি আমি ভাগাড়ে গিয়ে এইসব নোংরা নাড়বো নাকি? আহা, ভাগাড়ে যাবে কেন? এই গরুটাকে মেরে বুড়ির কাছে নিয়ে যাও তো। কি বলছো গো? ও যে বুড়ির খাস গরু। তাতে কি হয়েছে? তুমি বলবে গরু গলার দড়ি দিয়ে নিজেই মারা গিয়েছে। আজকে বুড়ি যখন যজ্ঞে বসবে তখন আমি গুহার বাইরে অপেক্ষা করব। আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তারপর রাসেল গরুটাকে গলায় দড়ি পেঁচিয়ে গরুটাকে হত্যা করে। রাসেলের কথা মতো রাধিকা গরুটাকে টেনে টেনে গুহার সামনের দিকে নিয়ে যায়। যোগিনী মাকে ডেকে রাধিকা যোগিনী মাকে সমস্ত কথা খুলে বলে। যোগিনী মা কোনো কথাই বলে না। এরপর গভীর রাত নামতেই যোগিনী মা সমস্ত কিছু জোগাড় করে যজ্ঞে বসেন আর রাধিকাও তার পাশে বসেন আর গুহার বাইরে রাসেলও অপেক্ষা করে। এরপর যজ্ঞে 2 বার আহুতি দিতেই রাধিকা আর রাসেল ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে যখন তারা চোখ খোলে সামনে দেখে সোনা, এত সোনা, এই তো আমরা পেয়েছি, যেটা সন্ধানে এসেছিলাম সেটা তো পেয়েছি। এই কথা বলে রাধিকা আর রাসেল যে মুহূর্তে সোনা হাত দিতে যায়
অমনি ছিটকে দূরে পড়ে যায়। ঠিক তখনই যোগিনী মা তাদের সামনে আসেন, আর তার সাথে আসে ভোলা। এ কি, ও এখানে কি করে এলো? ওকে তো অবাক লাগছে, তাই না? এই গুপ্তধনের সন্ধানে তো এসেছিলিস, এমনকি মিথ্যা বলার সাথে সাথে আমার নিরীহ পশুকে হত্যা করার তোদের হাত কাঁপেনি। যা ভোলা, তুই গিয়ে নিজের উপযুক্ত শাস্তি দে। ঠিক তখনই ভোলা তাদের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে গুঁতোতে থাকে। আরে আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে, আমাদের ছেড়ে দাও। এরপর যোগিনী মা তার রূপ বদলে আসল ডাইনির রূপ ধারণ করে। তারপর ভোলাকে থামতে বলে। তুমি একটা ডাইনি? হ্যাঁ, এই ভোলা আর টুনি হলো আমার এই দুই চেলা, হামদ আর মামদ। আমি প্রথম দিনই তোদের অসৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে গিয়েছিলাম, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম তোদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের ক্ষমা করে দাও ডাইনি, আমরা লোভে পড়ে এসব করেছি। তুমি এক ডাইনি হয়ে জঙ্গলের পশু পাখিদের আর অনাথ শিশুদের এত উপকার করছো, আর আমাদের অনেক ভুল হয়েছে ডাইনি, আমাদের ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা এই ভুল কখনো করব না। বেশ, এবারে ছেড়ে দিচ্ছি আর ভুল শোধরানোর সুযোগ দিচ্ছি। ডাইনি তাদের ক্ষমা করে দেয়, আর রাধিকা আর রাসেল তাদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে রাসেল সঠিক দামে ফল বিক্রি করতে থাকে, আর মাঝে মধ্যে কিছু ফল অনাথ আর গরিব বাচ্চাদের দান করে। আমাদের গল্প কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কিন্তু। আমাদের অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন।